সবার প্রথমে আপনাদের সবাইকে আমার পরিচয় দিয়ে নেই। আমি হলাম আরিফ চৌধুরী, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্পে ফিরা যাক, বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। তো আজ আমার অফিসের প্রথম দিন, আর আজকে আমি লেট। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিগের সাথে পরিচয় হলাম, পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডাকছে। ঠিক আছে আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম, ম্যাম আসতে পারি? আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। তো আপনার নাম কি? আরিফ চৌধুরী। তো আজকে আপনার অফিসে প্রথম দিন, আর আজকে আপনি লেটের কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন তাই কিছু বললাম না, নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান, ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যেই আসতে নিব, তেমনি চেয়ারের সাথে আমার পায়ের ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম। বলে যেই ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। ইরাকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারি নাই, কারণ ইরা অনেক রাগে ছিল, তাই ওকে বলার কখনো সাহস পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনছিলাম ইরা নাকি ঢাকা চলে গেছে। আজকে অনেক বছর পর আমি ইরাকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? ইরা তুমি এখানে? কি হলো, বোঝেন নাই তাই তো? ইরা তার নরম হাত দিয়ে প্রচণ্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় মারলো। আজকে নিয়ে 2বার ইরা আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্চামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন ইরা আসলো আর আমার গালে প্রচণ্ড গতিতে থাপ্পড় মারে আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না। তখন আমার সাথে যে মেয়েটি আসছিল সে বলল, ইরা, তুই ভুল বুঝছিস, আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমি যার সাথে কথা বলতেছিলাম তার নাম আরিফা। আরিফা কথাটি বলতে না বলতেই ঠাস এবারেরটা আরিফার গালে পড়ছে। ও থাপ্পড়টা মেরে চলে যায়। তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি, একমাত্র ইরার ভয়ে। ইরা আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি ভাবতে পারিনি। আমি ইরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন ইরা বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি? সেজন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন, ম্যাডাম বলেন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কুত্তি মুখে বললেই তো হতো। ইটস ওকে, যান আর ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালাম। তাকিয়ে আমি অবাক, কারণ গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে আমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্চামি করছিলাম, তাই আমাকে মেরেছে। কিন্তু সত্যি কথাটা তো আপনারা আর আমি জানি। প্লিজ কাউকে বলবেন না, তাহলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম ইরার কেবিনে আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ইরা আমার দিকে তাকালো, আর আমি ওকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও উঠলাম যে আসতে নিব। তেমনি 4 জন কলিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখে আমি পুরো অবাক। আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, আরিফা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে অবাক। তখন তাদেরকে বললাম, কিরে কেমন আছিস তোরা? তাদের 4 জনকে উদ্দেশ্য করে বললাম। তারা 4 জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরো অনেক কথা বললাম। চল লাঞ্চ করে আসি। হ্যাঁ চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম। তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেক দিন পর আমরা 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম।
হঠাৎ ইরার কথা মনে হলো। ইরার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও ওর কাজ করছে। জানি না ও লাঞ্চ করছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, আরিফা শোন, বল। ইরার সাথে কি তোর কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলি? না, এমনি ওদের সাথে কথা বলতেছিলাম। তখন দেখলাম ইরা অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজলাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউটি ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? ভালো কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না, এমনি। নেই, দাল মে কুছ কালা হ্যাঁ, বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মু তো রুমে আছে, যাও। ঠিক আছে। আম্মুর রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল নিচে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করতেছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটি কিছুটা এরকম ছিল, তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসে প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু, আজকের দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমরা এমন আশা করেছিলাম না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন আম্মু বলল, কি শুরু করেছো তুমি? ও যা খুশি তাই করো, ও তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, তোমরা মা ছেলে যা ইচ্ছা তাই করো, আমি কিছু জানি না। তারপর খাবার খাওয়া শুরু করলাম। খাবার শেষ করে যেই রুমে আসতে যাব তখন ভাইয়া ডাক দিল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, বলো। আজকে তো তোর অফিসে প্রথম দিন ছিল, কোনো সমস্যা হয়েছিল কি? না, তেমন কিছুই হয়নি। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলে নিজের রুমে চলে আসলাম। খাটের উপরে শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে, কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে থাপ্পড়ও খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদিও লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব? আমি তো ইরাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। উফ, আর নিতে পারতেছি না। পরেরটা পরে দেখা যাবে। এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি। আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে। তাই ঘুমিয়ে গেলাম ইরাকে নিয়ে কল্পনা করতে করতে। সকালে ভাবি এসে আমাকে ডাকছে, ওই আমার কিউটি ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কি হলো, অফিস যাবে না নাকি? ইরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। ঘুমের মধ্যে বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। ঠিক আছে, তুমি এইভাবে উঠবে না, প্রতিদিন তোমাকে যেভাবে তুলি সেভাবেই তুলতে হবে। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কে জানি আমাকে পানি দিয়ে ভিজিয়ে আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। সামনে তাকিয়ে দেখি ভাবি হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি, আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছ? আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রতিদিন আমাকে কি এইভাবেই ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। আমি যেই কয়দিন আছি আমি এই একইভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো। ধুর, ভালো লাগে না। উঠে ওয়াশরুমে গেলাম। যেই ওয়াশরুমে পা রাখলাম তখন পিছন থেকে ভাবি বলল, ভাবির মুখে ইরার নাম আচ্ছা, এই ইরাকে তুমি চেনো নাকি? শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলাম। কি ভাবি, তুমি কি কিছু বলছো? শুনেও না শোনার ভান করলাম। ইরাকে আর তুমি চেনো নাকি? না, ইরা নাম তো আমি আমার জীবনেও শুনি নাই। তাই নাকি? হুম। সত্যি কথা না বললে তোমার ভাইয়াকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলবো। আগে অফিস থেকে এসে নেই, তারপর। ঠিক আছে, মনে থাকে যেন। তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলে ভাবি চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলাম।
সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বের হতে যাব তখন বলল, কি ব্যাপার আরিফ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছিস কেন? আব্বু, আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভালো লাগে। তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজকে বাঁচা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম। একটু পর দেখলাম আমার কলিগ প্লাস বন্ধু সোহান আসতেছে। তখন আমি বললাম, কিরে দোস্ত, কি অবস্থা তোর? ভালো, তোরা? ভালো। ওদের তিনজনকে কল করে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদের কল করলো। কিছু সময়ের মধ্যে ওরা সবাই এসে পড়লো। চল কফি খেয়ে আসি, এখনো সময় আছে। চল। তারপর আমরা সবাই কফিকে অফিসে আসলাম এবং যার যার ডেস্কে যেয়ে বসলাম। আজকে আমার পাখিটা এখনো পর্যন্ত আসেনি। আমি আমার কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম ইরা অফিসে আসলো আর এসে সোজা তার কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করছে। আমিও আর কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা 5 জন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। ইরার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই। ভাবলাম হয়তো লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আজকে দুপুরের পর আর ইরার সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। তাকে দেখি ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে রুমে চলে যাচ্ছিলাম, তখন ভাবি ডাকলো। আমি ভাবির কাছে এসে বললাম, বলো কি হয়েছে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিছো সেটা বলো। সেটা তো বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে। এই বলে ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই ছাদে আছে, তাড়াতাড়ি এসো। কি আর করার, ছাদে আসলাম। গিয়ে দেখি ভাবি ভাইকে বলতেছে, এই শোনো, তোমার ভাই প্রেমে পড়েছে। ভাইয়াকে বলল, কি? ঠিক শুনেছ, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, কার সাথে প্রেম করছে? মেয়েটার নাম কি? কিছুটা রাগী সুরে, মেয়েটার নাম হচ্ছে ইরা। ও, তা তো আমি আরো অনেক বছর আগে থেকে জানি, কিন্তু ও ইরাকে পেল কোথায়? ওরা তো এখান থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে। ভাইয়া অনেকটা অবাক হয়ে এখন আপনাদের বলি যে ভাইয়া ইরাকে চিনে কিভাবে। আমি যেদিন ইরাকে প্রথম দেখেছিলাম ক্লাস 6-এ, সেদিন থেকে আমি ইরাকে ভালোবেসে ফেলি। স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলি ইরার কথা, কারণ আমি আমার ভাইয়ের কাছে সব কথা শেয়ার করি। ভাইয়ার আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমাদের পরিবারের সবাই চিনে ইরাকে, কারণ ইরা আমাদের বাসায় অনেকবার এসেছিল। তাই আমি ছাদে আসলাম। ভাইয়া আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ইরাকে কোথায় দেখেছি। আমি বললাম, আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সে কোম্পানির নাম? তুই ইরা ইন্ডাস্ট্রি এ চাকরি করছ, তাতে কি হয়েছে? এই কোম্পানি ইরার আব্বুর। এখন ইরা ওই কোম্পানির এমডি। ওহো, তাহলে তুই এর সাথে কথা বলছিলি? বলেছিলাম। কথা না বলে গণিটা আমাকে থাপ্পড় মারছে। ও, আগের মতো এখনো তেমন রাগী? ওর রাগটা ভাঙাতে পারোস নাকি? এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ার কথা শুনতেছিল। ভাবি বলল, তার মানে তুই ইরাকে ছোট থেকে ভালোবাসিস? ভাবি আমাকে কখনো তুই বলে, আবার কখনো তুমি। আর অনেক কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম। এইভাবে চলে গেল 3 মাস। এই 3 মাসে অফিসে ভালো নাম অর্জন করেছি। ইরার ব্যাপারে অনেক কথা জেনেছি। ইরা এখনো পর্যন্ত সিঙ্গেল, আর ইরা আমার প্রতি একটু দুর্বল হয়েছে, সেটা ওর আচার আচরণ দেখলে বোঝা যায়। তো একদিন নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখন পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম মিটিং রুমে ডাকছে। ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভাবতেছি আমাকে আবার মিটিং রুমে কেন ডাকলো। তারপর আমি মিটিং রুমে আসলাম। আমি দরজায় নক করলাম, ম্যাডাম আসবো? আসুন। আমি ভিতরে ঢুকে পুরো অবাক, কারণ ভিতরে আমার বন্ধুরা বসে আছে। সোহান, হাসিব, আরিফা, মিজান। বসুন, আপনাদের সবার সাথে কিছু জরুরি কথা ছিল, যার জন্য আপনাদের ডাকা হয়েছে। আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসেছে, সেটার জন্য আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে। কাজটি করতে আপনাদের সবাইকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যেতে হবে, আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে।
কারোর কোনো প্রশ্ন আছে? আমরা সবাই একসাথে বললাম, না ম্যাডাম, সবার থেকে বেশি খুশি আমি, কারণ আমাদের সাথে ইরাও যাবে। আজকে আপনাদের ছুটি, আর কাল সকাল 10টায় আমরা রওনা দিব। তো টাইম মতো আসবেন সবাই। এই বলে ইরা চলে গেল। আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কালকে অফিসের কাজে চট্টগ্রামে যাচ্ছি। বিকেলে ভাবি আমার জামাকাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল। রাতে ভাইয়া আর ভাবি এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কে কে সেখানে যাচ্ছি। আমি ভাইয়াকে বললাম আমি, আমার 4 বন্ধু আর ইরা। ইরার নাম শুনে ভাইয়া ভাবি দুজনকে অনেক খুশি লাগছে। তখন ভাইয়া বলল, দেখ ওর রাগটা ভাঙাতে পারোস নাকি? ইরা আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আমি জ্বালাবো। ঠিক আছে, যা ইচ্ছে করিস, কিন্তু মাথার বাইরে কিছু করিস না, কারণ ও অনেক রাগী। তখন ভাবি বলল, এখন নিচে চলো, অনেক রাত হয়েছে, খাবার খেতে চলো, আম্মু আব্বু অপেক্ষা করছে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ভাবি এসে ডেকে গেল। উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে, কারণ এখানে সবাইকে আসতে বলা হয়েছে। আমি অফিসের সামনে এসে পুরো অবাক ইরাকে দেখে। ইরাকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। ইরা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। ইরাকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আমি এক পলকে ইরার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখে আমার বন্ধুরা। তখন আরিফা বলল, ভাই তুই আজকে কি যাবি, নাকি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবি? আরিফার কথা শুনে আমার সব বন্ধুরা হেসে উঠল। ইরাকে এই অবস্থায় আরও সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠলাম। শালারা ইরাকে আমার পাশে বসিয়েছে। আমার আরেক পাশে বসেছে মিজান, পিছনের দিকে বসেছে হাসিব আর আরিফা, আর সোহান বসেছে ড্রাইভারের সাথে। গাড়ি চলছে তার আপন গতিতে। ইরা তার কানে হেডফোন লাগিয়ে আনমনে গান শুনছে, আর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। ওর টানা টানা চোখের দিকে তাকালে ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। কিছু সময় পরে ইরা ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। মন চাচ্ছে এই সময়টাকে এই জায়গাতেই আটকে রাখি। আমি ওর কান থেকে হেডফোনগুলো খুলে দিলাম। তারপর ইরার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখি ওয়ালপেপারে আমার ছোটোবেলার ছবি দেওয়া। আমার মনে অনেক আনন্দ লাগছে, কারণ ইরা এখনও আমাকে ভালোবাসে। ইরার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিলাম। তারপর আমিও ইরাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো। লাঞ্চ করার পর আবার আমাদের জার্নি শুরু। অবশেষে কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম। আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম। সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বলল। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলে ক্রাশ খাবে নিশ্চিত। তারপর একে একে ম্যাডাম আমাদের পরিচয় করিয়ে দিলেন, আর বললেন আমরা এখানে যে কোম্পানিতে কাজের জন্য এসেছি সেই কোম্পানির ম্যানেজার এই মেয়ে। মেয়েটির নাম হচ্ছে রোজা। রোজা বলল, আমরা সবাই এই কয়দিন এই বাসায় থাকবো। রোজা আমাদের একে একে আমাদের সবার রুম দেখিয়ে দিল। বাসাটা অনেক বড়, তাই সবার রুম আলাদা। আমার রুমের পাশের রুমটা রোজার। আমি রুমে ঢুকলাম। রুমটা অনেক গোছানো, দেখে ভালো লাগলো। তারপর চলে গেলাম ওয়াশরুমে। ঝর্ণার নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম। অনেক ক্লান্ত লাগতেছিল। ফ্রেশ হয়ে এসে রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদটা অনেক বড়। এক পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পিছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। পিছে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? কিছু না, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলো। ও। কিছু সময় পর ইরা ছাদে আসলো, এসে বলল, এখানে কি করছেন আপনারা? পিছনে তাকিয়ে দেখি ইরা চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু না ম্যাডাম, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম। আমি তাহলে নিচে গেলাম ম্যাডাম, আমার কাজ আছে। এই বলে রোজা নিচে চলে গেল। ম্যাডাম আমার পাশে দাঁড়ালো। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সাথে আড্ডায় জয়েন করলাম। কিছু সময় পর ইরা বলল, কাল থেকে অফিসে যেতে হবে সকাল 9টায়, যে কাজের জন্য এখানে আসা। আমরা বললাম ঠিক আছে ম্যাডাম। তারপর ডিনার শেষ করলাম। তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে, কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে। অনেক ভালো লাগছিল, কিন্তু ইরাকে জ্বালাতে হবে, তাই আমি সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম। ইরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা আমার বন্ধুরা খেয়াল করেছে। তখন ইরা উঠে তার রুমে চলে গেল। আমরা সেখানে খেয়াল না করে আড্ডা দিতে থাকলাম। রাত 11টা বাজে। আমরা সবাই যার যার রুমে চলে এলাম। ঘুমাতে হবে, কালকে আবার অফিস আছে। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কাল থেকে ইরাকে কিভাবে জ্বালাবো। কিছু সময় পর ঘুমিয়ে গেলাম।
সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে চলে আসলাম। আমাদের যে কাজের জন্য এখানে আসা সেই কাজ করা শুরু করে দিলাম। এইভাবে আরও 5টা দিন চলে গেল। আজকে আমরা যেই প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তা শেষ হলো। সবাই আজকে অনেক খুশি। তারপর সবাই বাসায় আসলাম। এই কয়দিনে রোজা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আপনি থেকে এখন তুমি বলা শুরু করেছে, আর আমাকেও তুমি করে বলতে বলেছে। এই কয়দিন ইরাকে অনেক ইগনোর করেছি। ও অনেকবার কথা বলতে এসেছিল, কিন্তু আমি কোনো কথা বলিনি। ছাদে এসে দাঁড়িয়ে আছি। পেছন থেকে রোজা বলল, কি করছো এখানে? তেমন কিছু না। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিভাবে যে বলি। সমস্যা নেই, তা বলার বলে ফেলো। না কিছু না, এমনি আর কি। আমি আর কিছু বললাম না। কিছু সময় পর আরিফা এসে ডেকে গেল ডিনার করার জন্য। আমি আর রোজা একসাথে নিচে আসলাম। খাবার টেবিলে গিয়ে বসলাম। ইরা বলল, তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমরা সবাই আগ্রহ নিয়ে ইরাকে জিজ্ঞেস করলাম কি। ইরা বলল, আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হওয়ার কারণে আমরা আরো 5 দিনে এখানে থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার। আগামী 5 দিন সেখানেই থাকবো। সবাই অনেক খুশি হলো। তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসছে। আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না, তাই আমি রুমে চলে আসলাম। আজকে অনেক ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। সেখানকার একটা হোটেলে আমাদের রুম বুক করা হলো। রুমে আসলাম। ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম লাঞ্চ করতে। রুমে এসে বসলাম। তখন আরিফা রুমে আসলো। কি রে দোস্ত, তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না ইরাকে ভালোবাসিস, সো তাহলে তাহলে তুই ওকে এমন ভাবে ইগনোর করছিস কেন? ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো তুই বল। তুই তো জানিস ইরা কেমন। বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস, তবে ইরা তোকে ভালোবাসে নাকি। কি? আরিফা আমাকে যা বলল তা আপনাদের কিছু সময়ের পর জানানো হবে। আরিফা চলে গেল। আমিও আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। বিকেলে সবাই একসাথে বের হলাম। ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সবাই সাগরের পাড়ে আসলাম। সবাই একসাথে হাঁটছি। আমি ইরাকে বললাম, ইরা তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা। এমন সময় ইরার মোবাইলে কল আসলো। আর ইরা কল ধরে যা বলল তা শুনে আমরা সবাই অবাক। জান, বলো কেমন আছো তুমি। মোবাইলে কল করা লোকটাকে বলল ইরা মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল। আমার চোখটা পানিতে ভরে গেল। হঠাৎ রোজা বলল, আরিফ চলো আমার এই পাশে যাই। রোজা কথাটা বলতে না বলতেই ইরা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। আমি বললাম, ঠিক আছে চলো। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে আপর দিকে চলে আসলাম। কিন্তু ভালো লাগছিল না। তাহলে কি ইরার জীবনে কি অন্য কেউ আছে? হঠাৎ রোজা বলল, চলো ওই জায়গাটায় গিয়ে বসি। ঠিক আছে চলো। আমি আইসক্রিম খাবো, তুমি খাবে? না, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম এনে রোজার হাতে দিলাম। রোজা আমাকে একটা হেল্প করতে পারবে? বলো কি হেল্প, বলো, তোমার জন্য সব করতে পারবো। রোজা আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবে প্লিজ? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি ইরাকে ভালোবাসি। আমি জানি না ও আমাকে ভালোবাসে নাকি, তাই সবার সামনে আমার একটু অভিনয় করব যেন আমার প্রেমিক প্রেমিকা। হঠাৎ খেয়াল করলাম রোজার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বুঝলাম না কেন। ঠিক আছে, আমি রাজি। তখন আমার বন্ধুরা আসলো। তারপর সবাই বসে বসে সূর্য অস্ত যাচ্ছে তা দেখলাম। সবাই খুশি ছিল, কিন্তু একজন খুশি ছিল না, সে হলো আমি। কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে সবাই অনেক এনজয় করলাম। ডিনার করে রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। অনেক কান্না আসতেছে। ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে ইরার ছবি দেখতে লাগলাম। কত মায়াবী লাগছে ইরাকে। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এইভাবে আরও একটি দিন চলে গেল। এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে, কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজা জানি। সারাদিন সবাই অনেক মজা করলাম, কিন্তু বিকেলবেলা এমন কিছু ঘটবে তা কেউ আশা করতে পারিনি। কারণ বিকেলবেলা আমরা সবাই সমুদ্র পাড়ে হাঁটছি। হঠাৎ রোজা আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো, আরিফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোজা কথাগুলো বলতে না বলতেই ঠাস ঠাস এমনভাবে চড় থাপ্পড়
এসে আমার গালে পড়ে। থাপ্পড়গুলো অনেক জোরে পড়ে, মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে। সামনে তাকিয়ে দেখি থাপ্পড়গুলো আর কেউ না, ইরা এসে মেরেছে। সবাই অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা কান্না করতে করতে বলতে লাগলো, তোকে অনেক ভালোবেসেছিলাম, আর তুই? ছি, ছোট বলে তোকে যেদিন ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম। ভেবেছিলাম তোকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি। সেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল। সেদিন রাত্রে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম। তোকে থাপ্পড় মেরেছিলাম তাই, আবার খুশি তো কারণ আল্লাহ তাআলা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব, কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি না। হঠাৎ নতুন প্রজেক্ট আসে, তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে যাব আর সেখানে গিয়েই প্রপোজ করব, কিন্তু তুই এখানে এসে আমাকে একবারই ইগনোর করছিস। ভেবেছিলাম হয়তো ইগনোর করেছিস, তাই কক্সবাজার আসার প্ল্যান করি। ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচ্চামি করছিস আর কখনো আমার সামনে আসবি না। আমি তোকে ঘৃণা করি, আই হেট ইউ। বলে ইরা কান্না করতে করতে চলে গেল। ইরার পিছে আমার বন্ধুরাও চলে গেল, যদিও কোনো সমস্যা হয় তাই। আর আমি সেই জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছি। আমি কি করলাম? যেই মেয়ে আমাকে এত ভালোবাসে আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। ও আপনাদের তো বলা হয়নি সেদিন আরিফা আমাকে কি বলেছিল, তাহলে শুনুন, মানে পড়ুন ফ্ল্যাশব্যাক। বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস, তবে ইরা তোকে ভালোবাসে কিনা। কি করতে হবে? শোন, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না। তাই তুই এক কাজ কর, ইরার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি, কথা বলবি, তাহলে দেখতে পারবি ইরা তোকে ভালোবাসে নাকি। যদি একটু বেশি হয়ে যায়, কারণ তুই তো জানিস ইরা কেমন রাগী মেয়ে। বেশি কিছু হবে, আমি আছি তো। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। বাইরে এসে আরিফার কথাগুলো বলছিলাম, হঠাৎ কাঁধে কারো স্পর্শ করে। পিছনে তাকিয়ে দেখি রোজা। রোজা বলল, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? এখানে কি করছো? না, কোনো সমস্যা নেই। তারপর রোজা সেখান থেকে চলে যায় আর আমিও রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম। বাকিগুলো আপনারা তো জানেনই। সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম, কেন ওর ভালোবাসার পরীক্ষা দিতে গেলাম। মেয়েটা কত ভালোবাসে আমাকে আর আমি তা বুঝতে পারলাম না। অনেক কান্না করলাম, আমার ভুলের কারণে আজকে এমন হল। অনেক রাতে অনেক লেট করে হোটেলে আসলাম। নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে, ইরা আর রোজা ছাড়া। হঠাৎ ঠাস সোহান আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, কেন এমন করছিস ওর সাথে? ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো, তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না, তারপরে তুই বুঝলি না? সোহান একসাথে কথাগুলো বলল। আমি সোহানকে জড়িয়ে ধরে বললাম, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে। তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না? সরি দোস্ত, আমি আর এমন করব না। ইরাকে বল না একবার আমার সাথে কথা বলতে। ইরা তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছে আর বের হয়নি। ওকে অনেক দেখেছি, তবুও কোনো কাজ হয়নি। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ঢাকলাম, কিন্তু ও দরজা খুলল না। আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ঢাকলাম, কিন্তু ও দরজা খুলল না। আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা। সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম, কিন্তু ও দরজা খুলল না। আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা। সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। ভোর রাতে ওরা সবাই ঘুমিয়ে যায়। সকালে সবার ঘুম থেকে ওঠার আগে আমি ইরা রুমের সামনে আসলাম। আধা ঘন্টা লাগিয়ে দরজায় লক করলাম। তারপর ইরা এসে দরজা খুলে দিল। ইরাকে দেখে আমার চোখে কান্না এসে পড়ল। ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে। চেহারাটা একদম বাজে দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ আমি ওর হাতের দিকে খেয়াল করলাম। ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ। মনে হচ্ছে ও এখান থেকে চলে যাবে। আমার ভাবনা কাটিয়ে ইরা বলল, একটু সাইড হয়ে দাঁড়ান, আমি বের হব। আমার ওর চলে যাওয়ার কথা শুনে আমার রাগ উঠে গেল। রাগে ওর হাত ধরে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। ইরা ভয় চুপসে গেছে, এটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কোথায় যেতে চাচ্ছিলে? ইরা নিশ্চুপ, শুধু কান্না করছে। কি হলো, এমন মরা কান্না করছো কেন? কেউ কি মারা গেছে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। ইরা, তুমি কালকে যা দেখেছো তা সব ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও। প্লিজ আপনি এখান থেকে চলে যান। কান্না করতে করতে বলল ইরা, প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর, প্লিজ একটু সময়। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন।
চিৎকার দিয়ে বলল, ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি অনেক বড় ভুল করছো। কান্না করতে করতে চলে আসলাম। রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। সব জামাকাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম। কি হয়েছে? তুই তোর জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার জন্যই হয়েছে। চল, সব এখন আমি ঠিক করে দিব। দেখ দোস্ত, তুই চলে যাস না, সবকিছু ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, বাসায় একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি। ভুলে যাস না, আমরা তোর বন্ধু। আমাদের কাছে তুই মিথ্যা কথা বলিস? সব হারামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত এখন আমার যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো। দেখলাম সাইডে রোজা দাঁড়িয়ে আছে। রোজা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ, আর দেখা নাও হতে পারে। চলে আসলাম সেখান থেকে। বুকটা অনেক ব্যথা করছে। অনেক কষ্টে বাসে উঠলাম। অঝরে চোখের পানি পড়ছে, যেন কান্নার বাঁধ ভেঙে গেছে। অপরদিকে ইরা ও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল। অনেক কষ্টে বাসায় আসলাম। বাসার কলিং বেল চাপতেই ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরলো। বাসার ভিতরে ঢুকলাম। কেমন আছো ভাবি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল, এখন তুই এসে পড়েছিস, এখন সবাই ভালো থাকবে। হঠাৎ ভাবি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে আরিফ, তোর অবস্থা এমন কেন? মনে হচ্ছে রাতে ঘুমাসনি, কান্না করেছিস। আরে না, কি বলো, তোমাদের থেকে অনেক দিন দূরে ছিলাম, আবার জার্নি করে এসেছি তাই এমন দেখাচ্ছে। আরিফ, আমি তোকে সত্যি কথা বলতে বলেছি। আরে কিছু না, তুমি বলো আম্মু কোথায়? আম্মু তোর রুমে আছে, হয়তো ঘুমোচ্ছে। ঠিক আছে ভাবি, আমি আমার রুমে গেলাম। রুমে চলে এলাম। ভিতরটা কেমন জানি লাগছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণায় পানি ছেড়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। মন চাচ্ছে চিৎকার করে বলতে, কেন হলো আমার সাথে এমন। ঘন্টাখানেক পর রুমে এলাম। অনেক ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি খেতে ডেকেছিল কিন্তু ভালো লাগছিল না তাই যাইনি, আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনেক ক্ষুধা লাগছে, কারণ গতকাল থেকে কিছুই খাইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 4টা বাজে। ভাবি রুমের সামনে গিয়ে 2-1 ডাক দিতেই ভাবি দরজা খুলে দিয়ে বলল, আমি জানতাম তোর খিদে লাগবে, তাই তোর খাবার ফ্রিজে রেখেছি, চল এখন। থ্যাংক ইউ ভাবি। তারপর ভাবি আমাকে খাবার গরম করে দিল। ভাবি আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে খাইয়ে দিবে? ঠিক আছে। ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা? সেদিন কি হয়েছিল আমি সব জানতে চাই। ভাবি আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ জোর করো না প্লিজ, বলে সেখান থেকে চলে আসলাম রুমে। এভাবে আরো 2 দিন চলে গেল, কারোর সাথে কোনো প্রকার কথা বলিনি। ভাবি খাবারের জন্য ডাকলে খেতাম না। রাতে ছাদে বসেছিলাম, হঠাৎ ভাইয়া আর ভাবি আসলো। ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো সেখানে কি হয়েছিল। ভাইয়াকে সব খুলে বললাম। ঠাস, ভাইয়া আমাকে একটা থাপ্পড় মারলো। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলি? যা হবার তা হয়ে গেছে, এখন সামনে কি করবি সেটা চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি, আমি আব্বুকে বলে দেব, ঠিক আছে? ঠিক আছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, রুমে যা। ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল 1টা বছর। নিজের কেবিনে বসে কাজ করছি, এমন সময় ভাইয়া আসলো আর বলল, আরিফ আমাকে একটা হেল্প করে দিতে পারবি? বলো কি হেল্প? তোর ভাবি রুহিকে একটু শপিং করতে নিয়ে যাবে, প্লিজ ভাই, না করিস না, আমার জরুরি একটা মিটিং আছে, প্লিজ জানা। না আমি পারবো না। প্লিজ মানা করিস না। ঠিক আছে যাব, কিন্তু টাকা তুমি দিবে। ঠিক আছে বলে ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোর ভাইয়া আমাকে কল করে বলে দিয়েছে, আর এখন ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে বলে নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাবি আমার কলিজাটা কোথায়? নিচে ওর দাদুর কাছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে আর আমি শপিং ব্যাগ নিয়ে। হঠাৎ সামনে একটা মেয়ে সামনে আসলো আর এসেই ঠাস, মেয়েটাকে দেখে আমি পুরো অবাক, কারণ মেয়েটা ছিল আরিফা। ওই কুত্তা, কোথায় ছিলি এই কয়দিন? আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিস না কেন?
আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, রাগিস কেন? আগে বল তুই কেমন আছিস? আগে তুই আমার কথার জবাব দে, আমাকে ছাড়িয়ে। এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরে না, তোর উপর রেগে থাকবো কেন? তুই আমার কিউট একটা কুত্তি। এখন বল তুই কেমন আছিস আর বাকিগুলোর কি অবস্থা? ভালো আছি, আর বাকিগুলোও ভালো আছে। ইরার সাথে কি তোর কোনো কথা হয় না? হয়েছিল। কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পাইতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। বাদ দে তো। তোর সাথে মেয়েটা কে? আমার আপুর মতো ভাবি। ভাবির সাথে আরিফার পরিচয় করিয়ে দিলাম। চল কফি খেয়ে আসি, তোকে একটা গুড নিউজ দিব। আমরা সবাই কফি খেতে আসলাম। হঠাৎ আরিফা বলল, আগামী সপ্তাহে আমার বিয়ে। কি আগামী সপ্তাহে তোর বিয়ে আর তুই আজকে আমাকে বলছিস? আরিফা আমার কথা শুনে রেগে গিয়ে বলল, আর একবার বললে তোর সব দাঁত ফেলে দিব। তোকে কত কল করেছি, একটা কলও ধরেছিস? এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি, এখন বল তোর মতো পেতনি কার ঘাড়ে গিয়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না, ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগেই চলে আসবি, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। আরিফার সাথে আরো কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে যেতে লাগলো দিন। এর মধ্যে আরিফা আমাকে অনেক কল করেছে। কালকে ওর বিয়ে আর আমি এখনো পর্যন্ত আসিনি। সারাদিন পরে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আরিফার বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে এসে পড়লাম। আমার বন্ধুরা আমাকে এসে জড়িয়ে ধরলো, কারণ আজকে অনেক দিন পর আবার আমাদের দেখা হয়েছে। আরিফার বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম। আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম, আরিফা কোথায়? আঙ্কেল বলল, আরিফা ও রুমে। আমি আর আমার বন্ধুরা মিলে আরিফার কাছে গেলাম। আরিফা অনেক সময় লাগিয়ে ঝাড়ি দিল। অনেক কষ্টে ওকে শান্ত করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক সময় মজা করলাম। কিছু মেয়ে এসে আরিফাকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে, আর আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল। ইরা একটা ছেলের হাত ধরে কথা বলছে। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল। হঠাৎ হাসিব বলল, দোস্ত রাগিস না, ওটা আরিফার কাজিন। আমি আর কিছু বললাম না। এভাবে আজকের দিনটা চলে গেল। রাত 10টায় ছাদে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোণায় বসে কান্না করছে। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা ইরা। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? আমার কথা শুনে ইরা কেঁপে উঠল। ইরা কিছু না বলে আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আমি ইরার হাত ধরে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। ইরাকে একটা হ্যাচকা টান দিয়ে আমার সামনে আনলাম। আমি বললাম, না, আমার তোমার সাথে জরুরি কথা আছে। আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার সময় নেই। ঠাস, আজকে অনেক দিন পর তৃপ্তি পেলাম ইরাকে থাপ্পড় মেরে। এখন চুপচাপ আমার কথা শুনবি। তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে। ইরা নিশ্চুপ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি বলতে লাগলাম, আমি যেই দিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার এই রাগের ভয়ে আর বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো? শুধু তোমার জন্য। অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছো, সেই দিন অনেক কষ্ট হয়েছিল। অনেক দিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনোদিন সে সাহস হয়নি। যেই দিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেই দিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে, আর আমার কথাটা পর্যন্ত শুনোনি। তাই আমি রোজা আরিফা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি না। তুমি সেই দিন আমার কোনো কথা শুনলে না। তুমি তোমার কথাতেই আটকে ছিলে, আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। এই একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি। অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। আর না, আমি এত বেহায়া হয়ে যাইনি, এখনো তোমার অপমান সহ্য করব। ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না বলে চলে আসলাম। ইরা বসে কান্না করতে লাগলো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আরিফার সাথে 4 জন মেয়ে আসলো। আরিফা আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিল। আরিফা চলে গেল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম ইরা আমাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম। অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দেখি বাইরে বের হয়ে আসলাম।
এর মধ্যে শুনি বর চলে এসেছে। আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর। আমরা 4 জন মিলে বরের সামনে গেলাম। বরের সামনে আমি বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, ওই তোরা ওকে সাইডে নিয়ে আস, আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দিব। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে। ভাই আপনারা কারা আর আমার সাথে এমন করছেন কেন? তোর সাহস তো কম না, তুই আমাদের উপর কথা বলিস। সরি ভাই, মাফ করে দিন, ভুল হয়ে গিয়েছে। হঠাৎ আমাদের পিছন থেকে আরিফা বলে উঠল, কিরে তোরা এখানে কি করছিস? আমরা সবাই একসাথে উত্তর দিলাম, কিছু না, তোর বরের সাথে কথা বলছিলাম। তোদের আমার চেনা আছে, তোরা কেমন? আরে তোর বরকে জিজ্ঞেস করে দেখ, আমার কেউ কিছু বলেছে কি? ভাই তুমি বলো তো, আমরা তোমাকে কিছু বলেছি কি? ঠিক আছে বাদ দে, এখন তোদের সাথে পরিচয় করি দি। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী। মানে কিছু সময়ের মধ্যে আবার কি? আমাদের ওর বরের সাথে পরিচয় করিয়ে দিল। আরিফা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল, ওরা যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আমরা আরিফা আর ওর বরের সাথে ওর কিছু সময় ফাইজলামি করলাম। কিছু সময়ের মধ্যেই আরিফার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার ইরা কথা বলতে এসেছিল, কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছে, তাই কোনো কথা বলিনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কি নিয়ে যেন কথা বলছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ ভাইয়া বলল, আরিফ আজকে বিকালে তুই মালয়েশিয়া যাচ্ছিস? আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আবার বলতে শুরু করলো, মালয়েশিয়ায় আমাদের যে অফিসে আছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আব্বুর বয়স হয়েছে, তাই আব্বুও যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। ঠিক আছে আমি যাব, কিন্তু কয়েকদিনের জন্য যেতে হবে। 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আর আজকে বিকাল 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে রুমে চলে এলাম। ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আর আমি বসে পাবজি খেলছি। এইভাবে কিছু সময় চলে গেল। দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাইয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায়। অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো। এইভাবে চলে গেল 3টা দিন। কালকে বাংলাদেশে আবার চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যেই বাংলাদেশে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল, চলেন স্যার, আপনাকে নিয়ে যেতে বড় স্যার আদেশ করেছে। আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। এর মধ্যে আমি বাসায় অনেকবার কল করেছি, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। মনের ভিতর কেমন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। আর কিছু না ভেবে কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় পৌঁছে আমি পুরো অবাক। পুরো বাসা ডেকোরেশন করা হয়েছে। আমি ভাবতে লাগলাম আজকে কি এমন যে এত আয়োজন করা হলো। বাসার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে? আম্মু আব্বুর কাছে জিজ্ঞেস করলে জানতে পারবে। আব্বু আম্মু কোথায়? তারা তাদের রুমে আছে। আমি আর কোনো কথা না বলে আব্বু আম্মুর রুমে চলে এলাম। আমার মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ভাইয়া বসে আছে, কি নিয়ে যেন কথা বলছিল। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্র ভাইয়া জিজ্ঞেস করলো, আসতে কি কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ আব্বু বলল, আরিফ বস, তোর সাথে কিছু কথা আছে। আব্বু ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলি। আমি বলছি না এখন তোর সাথে কিছু কথা আছে। আম্মুর পাশে গিয়ে বসলাম। হঠাৎ আব্বু এমন কথা বলবে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়ে গিয়েছে। কি? ঠিক শুনেছেন, আজকে তোমার বিয়ে। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু কিছু বলছে না। আমি ভাইয়ার দিকে তাকালাম, দেখি ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো যে আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব। আব্বু আবার বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবুলের মতো সবার দিকে তাকিয়ে আছি। কিছু না বলে রুমে চলে আসলাম। আমার পিছনে ভাইয়া আর ভাবিও আসলো। ভাইয়া, আব্বু তা বলেছে, তা কি সত্যি? কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে?
আব্বু বাসায় কাউকে বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক করেছে। কি পাগল নাকি? একটা মেয়েকে না দেখে কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যদি তোর জন্য মেয়ে পছন্দ করেছেন তাহলে ভালো মেয়েই হবে। আমি ভাবির দিকে তাকালাম, উনি কিছু বলছে না। এই বলে ভাইয়া ভাবি চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কি করব কিছুই মাথায় আসছে না। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছে। প্যান্টের পকেট থেকে তাড়াতাড়ি মোবাইল বের করে ইরাকে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন দিলাম, ওদের ফোনও বন্ধ। শালারা আজকে মনে হয় মরে গেছে। ওয়াশরুমে চলে আসলাম, ঝর্ণায় পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। ঘন্টা খানেক পরে রুমে আসলাম। মনে একটা খটকা লেগে আছে, আর সেটা হলো সবাই আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নিচে চলে আসলাম, আম্মু খাবার দিল, খাবার খেয়ে রুমে চলে এলাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিল্লাচিল্লির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আমার হারামি বন্ধুরা আমার রুমে আড্ডা দিচ্ছে। আমি হালকা পাতলা টাসকি খেয়ে গেলাম, কারণ সব হারামিগুলো আমার রুমে বসে আছে আর আমাকে ডাক দেয়নি। আমি কিছু না বলে ওয়াশরুমে আসলাম, একটু ফ্রেশ হয়ে রুমে আসলাম। আরিফা বলল, দোস্ত তুই বিয়ে করছিস ট্রিট দে। ট্রিট লাগবো? যে আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কেন বিয়ে করেছিস তুই আর ট্রিট দিব আঙ্কেল? এ কেমন বিচার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই, আমাকে জোর করে করানো হচ্ছে। ঠিক শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যেই বাসায় অতিথি আসা শুরু করলো। আরিফা ওর স্বামীর সাথে নিচে চলে গেল, আর আমার বাকি 3 হারামি আমাকে হালাল হতে সাহায্য করছে, মানে রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে আমার বিয়েটা হয়ে গেল। ভিতরে কেমন যেন একটা খালি খালি লাগছে। কারোর সাথে কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। ছাদে দাঁড়িয়ে আছি, পেছনে আমার বন্ধুরাও আসলো, আর শালারা কি নিয়ে যেন হাসাহাসি করছে। আমার রাগ উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারবি? ওরা আমার চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলে নিচে চলে গেল। আমি ছাদের এক কর্নারে গিয়ে বসে এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছি। রাত 1টা বাজে। আব্বু ছাদে আসলো, আমাকে দেখে বলল, কি রে তুই এখনো পর্যন্ত রুমে যাস নাই? আমি কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা সে কখন থেকে একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে। চুপচাপ দাঁড়িয়ে আছি। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? রুমে যা বলছি। এখন আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতেই দেখি একটা মেয়ে খাটের মাঝ বরাবর লাল শাড়ি পরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই খাট থেকে নেমে গুটিসুটি পায়ে আমার সামনে আসলো, আর এসে আমাকে সালাম করতে নিল। আমি দুহাত পিছনে চলে গিয়ে বলতে লাগলাম, এই আপনি এগুলো কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি। আওয়াজটা কেমন যেন চিনা চিনা লাগছে। খবরদার, ভুলেও আমাকে টাচ করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটা তার ঘোমটা উঠিয়ে বলল, কি বললি? আবার বলতো। আমার সন্দেহ সঠিক হয়েছে। আমার সাথে ইরারই বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। আপনি ঠিক শুনেছেন, আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার, অন্য কোনো মেয়ের নাম যেন তোর মুখে না শুনি। আমার মুখ আমি নিবই। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি, আজকে আমাদের বাসর রাত আর আজকে তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? আমি কোনো কথা না বলে খাটে একপাশে শুয়ে পড়লাম। ইরা আমার সামনে এসে বলল, আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই? কেন, কি হলো বলো? জানতো কানের সামনে ঘ্যান ঘ্যান কইরেন না। ইরা আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি ইরা আমার বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে। ও আপনাদের তো বলা হয়নি, আমি জানলাম কেমনে যে ইরাই আমার বউ? তাহলে শুনুন, মানে দেখুন, আমি সন্দেহ এক। আমি যেদিন মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিলাম, আম্মুর রুমে ঢুকতেই শুনি তারা ইরাকে নিয়ে কথা বলছে, আর আমাকে দেখে চুপ হয়ে যায়। সন্দেহ 2, ভাইয়া ভাবি ইরাকে নিয়ে কোনো কথা বলেনি, যেন তারা চিনেই না ইরাকে। সন্দেহ 3, আমি ইরাকে কল করলাম কিন্তু ও ফোন ধরেনি। পরে সব বন্ধুদের কল করলাম, ওদের ফোন বন্ধ দেখাচ্ছে। তখন আরেক
সন্দেহ হয়েছে যে কিছু তো একটা প্ল্যানিং করেছে সবাই মিলে। আর তখন বিয়ে হয় ইরার বাবা মাকে দেখে কনফার্ম মেয়ে আমার বিয়ে ইরার সাথেই হয়েছে। আমি এখনও ইরাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আর 2 দিন পর ইরার বার্থডে, তাই ভাবলাম এই 2 দিন ইরার সাথেও বাকি সবার সাথে একটু মজা নেই। ইরার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে যেটা ওর বার্থডের দিন দিব। ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ইরার আগে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ইরা এখনও আমার বুকে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে। ওর চেহারায় কিছু চুল এসে পড়েছে, তাই ওর চুলগুলো ঠিক করে দেই। হঠাৎ ইরা জেগে গেল আর আমি চোখ বন্ধ করে নিলাম। মনে হয় আমাকে দেখে ফেলেছে। পরে দেখি হঠাৎ ইরা আমার ঠোঁটে কিস করে। এই মায়ের কি কোনো লজ্জা শরম নাই? ইরা বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে ইরা আমার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি ওর কাণ্ড দেখে হাসছি। আবার ঘুমিয়ে পড়লাম, কারণ আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না। হঠাৎ আমার মুখে পানির ফোঁটা আসছে। চোখ খুলে তাকিয়ে দেখি ইরা আমার মুখে বরাবর ওর ভেজা চুলগুলো দিয়ে আমার চেহারায় পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করছে। আমি ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর ইরা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় নক পড়তেই আমাদের দুজনের ঘোর কেটে গেল। আমি কিছু না বলে ইরাকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম, আর ইরা গিয়ে দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ইরা খাটে বসে আছে। আমি কিছু না বলে নিচে চলে আসলাম। ইরা কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনে বের হয়ে গেলাম। নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। বসতেই আব্বু বলল, বৌমা কই? ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? আমি কিছু বললাম না, চুপচাপ খেতে লাগলাম। ইরা এসে আমার পাশে বসে পড়ল। হঠাৎ ভাবি জিজ্ঞেস করলো, এরা রাত কেমন গেল? ইরা কিছু না বলে একটা শুকনা হাসি দিল। আমি খাবার খেয়ে যেই উঠতে যাব, তখন আব্বু বলল, আজকে তোমাকে আর বৌমাকে তাদের বাসা থেকে নিয়ে আসবে, তাই রেডি থেকো। আমি কোনো কথা না বলে রুমে চলে গেলাম। খাটে শুয়ে মোবাইল চালাচ্ছি। কিছু সময় পর ইরা আসলো। ও আমার সামনে এসে কোনো কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়ল। কি ব্যাপার, আপনি আমার বুকের উপর শুয়ে পড়লেন কেন? এটা আমার স্বামীর বুক। আমার মন যখন চায়, যেভাবে চায়, যা চায় তাই করব। আপনার কি? নয় হ্যাঁ। এটা আমার আর কিছু বলতে পারলাম না। তার আগেই ইরা আমার আর ওর ঠোঁট জোড়া এক করে দিল। কিছু সময় কিস করার পর ইরা আমার ঠোঁটে একটা কামড় দিল, আর আমি হালকা একটা চিৎকার দিয়ে উঠলাম। ইরাকে সরিয়ে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হচ্ছে। ইরা রক্ত দেখে আমার সামনে চলে এসে কান্না করে বলতে লাগলো, সরি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। কান্না করতে করতে বলল। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় তাকিয়ে দেখি বেশি কাটে নাই, অল্প একটু কেটেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ইরা রুমে নাই, তাই আমি বেলকনিতে গিয়ে বসে মোবাইল চালাতে লাগলাম। ইরা রুমে আসলো, আমাকে দেখতে না পেয়ে বেলকনিতে আসলো। আমি বুঝলাম ইরা এসেছে, তাই মোবাইলটা কানে দিয়ে আবল তাবল বলতে লাগলাম, জান কি করতেছো? আরে না, কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা রাখি সোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পিছনে তাকিয়ে দেখি ইরা চোখ লাল করে আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। ইরা কোনো কথা না বলে আমার পকেট থেকে মোবাইলটা বের করে খুব যত্নে মোবাইলটাকে ফ্লোরে মেরে টুকরো টুকরো করে ফেলে, আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত স্বাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল। কিছু সময় নীরবতা পালন করে বেলকনিতেই বসে রইলাম। হঠাৎ নিচে থেকে অনেক আওয়াজ আসছে, তাই নিচে চলে এলাম। নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন এসেছে। সবার সাথে কৌশল বিনিময় করে আমার রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি, এমন সময় ইরার কাজিনরা আসলো। আসতে পারি দুলা ভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? না, আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজার দিকে তাকিয়ে দেখি ইরা দরজার কাছে লুকিয়ে আমাদের কথা শুনছে। তাই আমি ইরাকে রাগানোর জন্য বললাম,
বিয়ের সময় তোমরা কোথায় ছিলে? আগে জানলে তো ইরাকে বিয়ে না করে তোমাদের দুইজন থেকে যে কোনো একজনকে বিয়ে করতাম। বেশ কাম হয়ে গেছে। ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠল, কিছু না বলে চলে গেল। আর এই দিকে ওরা দুজন শরমে একেবারে লাল হয়েছে। আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ ইরা একটা ট্রেতে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে আমাকে কফি দিল। আমি কফি যেই মুখে দিলাম তেমনি ও মা গো! আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে ইরা আমাকে যে কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরম, যার কারণে মুখে দিতেই কাটা জায়গায় লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠল। ইরার দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ইরা ইচ্ছে করে করেছে। আমি হাত দিয়ে ইশারায় মারিয়া আর রূপাকে বাইরে যেতে বললাম। ওরা বাইরে চলে গেল। আমি দরজা আটকিয়ে ইরার দিকে এগোতে লাগলাম আর ও ভয়ে পিছনের দিকে যেতে লাগলো। একসময় ইরা পিছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায়। আমি ইরার একেবারে কাছে চলে গেলাম। ইরার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি কিছু না বলে ইরার কপালে একটা চুমু এঁকে দিলাম। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে আমাদের ঠোঁটজোড়া এক করে দিলাম। ইরা ছোটাছুটি করছে কিন্তু পারছে না। একসময় ইরা সাড়া দিতে লাগলো। প্রায় 5 মিনিট পরে ইরাকে ছাড়লাম। আমরা দুজনেই হাঁপাচ্ছি। ইরা কিছু বলছে না, ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি, আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য। ব্যাস, কাজ হয়ে গেছে। ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠল। ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলাম। দেখলাম ইরা রুমে নেই। আমি মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে বসে গল্প লিখছি। ঘন্টাখানেক পরে আমি রুমে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার পা যেন স্থির হয়ে গেছে, নড়তে পারছি না, কারণ ইরা তার জামা চেঞ্জ করছে। হঠাৎ আমাকেও দেখে যেই চিৎকার দিতে যাবে, আমি কোনোভাবে দৌড় দিয়ে ইরার মুখে হাত দিয়ে এটা আবার কোন ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি ইরার মুখ থেকে হাত সরাতেই শুরু হলো এক অন্যরকম ভাষণ। কুত্তা সুর রাম ছাগল লুইচা। এই চুপ, এত গালি দেশ কেন? তুই এখানে আসলি কেন? তুই দেখোস নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি? রেগে আগুন হয়ে গেছে। আমি কি জানতাম নাকি তুই জামা কাপড় চেঞ্জ করছিস? তুই রুমে আসলি কেন? আমি তো রুমেই ছিলাম, মানে বেলকনি। আমি ইরার দিকে তাকাতেই এক অন্যরকম ফিলিংস কাজ করছে। ইরা ওর দিকে তাকিয়ে বলল, আজকে তোকে মেরে ফেলবো। আমি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আর ইরা আমাকে রুম থেকে অনেক সুন্দরভাবে আমার বংশ উদ্ধার করেছে। আমি নিচে এসে সবার সাথে কথা বলছি। কিছু সময় পর ইরা নিচে আসলো। ও আমার দিকে পুরো রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আর আমি ওকে দেখে আবার ক্রাশ খেলাম, কারণ ইরা একটা নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করে পরেছে। ওকে পুরো নীল পরীর মতো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমি, ইরা, রূপা আর মারিয়া আমার গাড়ি দিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর ইরা আমার পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আর রূপা, মারিয়া পিছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা ফুচকার দোকান দেখলাম। ইরার ফুচকা অনেক পছন্দ, তাই ওর রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলাম। তাই সবাইকে বললাম, তোমরা ফুচকা খাবে নাকি? রূপা আর মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললাম সে কিছুই বলল না। আমি বললাম, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। আমার কথা শুনে ইরা রাগী চোখে আমার দিকে তাকালো। আমি মনে মনে বললাম, ডোজ কাম করছে। গাড়ি থেকে নেমে পিছনের দিকে তাকিয়ে দেখি ইরাও গাড়ি থেকে নামছে। আমি একটা মুচকি হাসি দিলাম। আমার 4 জন মিলে ফুচকার দোকানে ঢুকলাম। ঢুকে আমি অবাক, কারণ এখানে অনেক কাপল বসে বসে প্রেম করছে। আমরা একটা টেবিলে বসলাম। তারপর আমি 3 প্লেট ফুচকা অর্ডার করলাম। কিছু সময়ের মধ্যে ফুচকা নিয়ে আসলো। ওরা 3 জন ফুচকা খাচ্ছে আর আমি এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছি। এটা দেখে রূপা আর মারিয়া হাসছে। আর আশায় বসে আছি, যার আশায় বসে আছি সে তো কিছু বলে না। ইরা কিছু না বলে এক মনে খাচ্ছে। আমি বললাম, আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। ইরার দিকে তাকিয়ে বললাম। ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল, ভাইয়া আপনি কি কোনো কাজ করছেন নাকি? যার আশায় বসে আছি সে তো কিছু বলে না। ইরা কিছু না বলে এক মনে খাচ্ছে। আমি বললাম, আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। ইরার দিকে তাকিয়ে বললাম। ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল, কি দেখেছেন ভাইয়া, আমাদেরও বলেন।
আজকে আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে ইরা আমার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিয়ে ওদের বলল, তোরা এত কথা বলছ কেন? চুপচাপ খা। আর আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। আমার মন চাচ্ছিল ইরার হাতে খেতে, তাই এই প্ল্যান করি। অনেক হাসি পাচ্ছে তাই না? আমি আর কিছু বললাম না, কারণ ইরা রেগে যাচ্ছে। সবার খাওয়া শেষ হলে বিল দিয়ে আবার জার্নি শুরু করলাম। পুরো রাস্তায় আর কেউ কোনো কথা বলেনি। অবশেষে ইরাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করলাম। ইরার বাবা বলল, যা মা, ওকে নিয়ে তোর রুমে যা। ইরা আগে হাঁটতে লাগলো আর আমি ওর পিছনে। ইরা আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর দেয়ালে ওর অনেক ছবি আটকানো। তা দেখে বোঝা যাচ্ছে এটা ইরার রুম। যেই খাটে বসতে যাব, ইরা আমার শার্টের কলার ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই সময় তো দৌড় দিয়ে বেঁচে গেলি, এখন কি হবে তোর? এই মাইয়া এত তুই তাই করে কথা বলে কেন বুঝি না। কি হলো, কথা বল। আমি কোনো কথা না বলে ইরার কোমরে হাত দিয়ে টান দিয়ে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। আরেক হাত দিয়ে ওর মাথার পেছনে হাত দিয়ে চুলগুলো ধরে আমাদের ঠোঁট জোড়া এক করে দিলাম। ইরা আর কিছু বলল না, শুধু তাল মিলিয়ে গেল। কিছু সময়ের পর মারিয়া এসে আমাদের ডেকে নিচে নিয়ে গেল। তারপর আর কি শুরু হলো জামাই আদর নামের টর্চার। আমি আর খেতে পারছি না, তাই ইরার দিকে তাকালাম। কিন্তু কি, এই মাইয়ার তো কোনো খেয়ালই নেই, এক মনে খেয়ে যাচ্ছে। আমি ইরাকে অনেকভাবে ইশারা করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই না। তাই বাধ্য হয়ে মারিয়াকে বললাম, জানো মারিয়া, আজকে আমি আর ইরা অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি, তাই না ইরা? আমার কথা শুনে ইরার খাবার আটকে গেল গলায়। পানি খেয়ে বলল, আম্মু, ও আর খেতে পারবে না, ওকে অনেক টর্চার করেছো। আমি ইরার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, কারণ ডোজ কাজ করেছে। অতঃপর আমাকে টর্চার করা শেষ হলো। হঠাৎ মারিয়া বলল, ভাই তুমি কি যেন দেখেছো, বললে না যে? সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমি আরে কিছু না, উনি এমনি বলছেন। আমি ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে এলাম। এভাবেই সারাদিন চলে গেল। রাতে আমি রুমে বসেছিলাম, এমন সময় ইরা আসলো। এসে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলাম, হঠাৎ ওর আবার কি হলো, আর ও বিকেলে কোথায় গিয়েছিল। কিছু সময় পর রুমে আসলাম। রুমে এসে দেখি ইরা খাটে বসে আছে, আর ওর হাতে একটা নতুন মোবাইল। আমাকে দেখেই ইরা আমার সামনে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। আমার সামনে মোবাইলটা দিয়ে কেন? তোমার মোবাইলটা তো আমি ভেঙে দিয়েছিলাম, তাই এটা তোমার জন্য কিনে এনেছি। আপনার মোবাইল আমার লাগবো না। ওই কি করলি তুই? দেখ ভালো মতো বলতেছি, মোবাইলটা নিয়ে, না হলে মায়ের একটাও নিচে পড়বে না। কত সুন্দর থ্রেড, কি আর করার, মোবাইলটা নিতে হলো। মোবাইলটা অনেক সুন্দর। হঠাৎ ইরা আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আর কোনো দিন যেন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো, সেদিন আমি কি করবো আমি নিজেও জানি না। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই ইরা আমার আর ওর ঠোঁট এক করে দিল। রাতে ডিনার করে সবার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে আসলাম। রুমে একা ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেলাম। কিছু সময়ের পর ইরা রুমে আসলো। আমাকে রুমে না দেখে ব্যালকনিতে আসলো। এসে আমাকে দেখে আমার কোলে বসে পড়ল। কি করছো এখানে? কিছুই না। তুমি কি জানো কালকের পরের দিন কি? কি? তুমি কি সত্যি ভুলে গেছো? কেন, কি এমন যে মনে রাখতে হবে? না, তেমন কিছু না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। ওর হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ইরা উঠে চলে গেল, আর আমি ওখানেই বসে রইলাম। বুঝলাম যে ইরা কষ্ট পেয়েছে। কিছু সময় পর ইরা যখন ঘুমিয়ে গেল, তখন ভাইয়াকে কল করলাম। কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কেমন আছিস তোরা? ভালো আছি। তুই কিসের জন্য কল করা? বেশি কিছু না, একটা ছোটখাটো হেল্প লাগবে। কি হেল্প? কালকের পরের দিন ইরার বার্থডে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, সবাই জন্য আমি করছি, তুই নিশ্চিন্তে থাক। ভাই আরেকটা কথা আছে। বল। ইরা যেন এই ব্যাপারে কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা। আবার কি? আই লাভ ইউ। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা রাখি। এই বলে ফোনটা কেটে যেই পিছনে তাকালাম, আমি পুরোপুরি শক, কারণ ইরা চোখ মুখ লাল করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সব কথা শুনে ফেলেছে। আজকে আমি শেষ। হঠাৎ ইরা বলল, ওই তুই কাকে আই লাভ ইউ বললি? কান্না করতে করতে বলল,
আমার ভিতর দিয়ে একটা শান্তির হাওয়া বয়ে গেল। হাসিটা কোনোভাবে চেপে রেখে বললাম, আমি আমার পার্সোনাল ব্যাপার আপনাকে বলবো কেন? দেখ, বলতে বলেছি, তুই কাকে বললি? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। ঠিক আছে, আমি তোর জীবন থেকে সরে যাব। কালকের পরের দিনেই তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি। ইরা রুমের বাইরে চলে গেল, আর আমি বলদের মতো ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। সারা রাত চলে গেল, কিন্তু ইরা রুমে আসলো না। আমিও সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকাল 9টা, ইরা ও তার আম্মু নাস্তা বানাচ্ছে। আমি রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং রুমে চলে এলাম। আমি ইরার বাবাকে বললাম, আঙ্কেল, আমার একটু জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। এটা কেমন কথা? কালকে আসলে আর আজকেই চলে যাবে? আবার এখন পর্যন্ত তো নাস্তাও করনি। আঙ্কেল, একটা জরুরি কাজ আছে, তাই যেতে হচ্ছে। আমি বিকেলে এসে ইরাকে নিয়ে যাব। আঙ্কেল আর কিছু বললেন না। আমি বের হওয়ার আগে দেখি ইরা আমার দিকে কান্না জড়িত চোখে তাকিয়েছিল। আমি কিছু না বলে চলে আসলাম। যে কাজের জন্য বের হয়েছি তা করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে ইরাদের বাসায় গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি হলরুমে বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, বাবা, তোমার আর ইরার কি কোনো ঝগড়া হয়েছে? না আঙ্কেল, কেন, কি হয়েছে? সকালে তুমি যাওয়ার পর থেকে ইরা কিছু না খেয়ে তার রুমে চলে গেল, এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না, আমি দেখছি। এই বলে ইরার রুমে চলে আসলাম। রুমের বাইরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ যাবৎ ইরাকে ডাকলাম, কিন্তু ওর কোনো রেসপন্সই নেই। ভাবতে লাগলাম, ইরা যেই রেগে আছে, এভাবে দরজা খুলবে না। তাই একটা প্ল্যান করলাম। ইরার মোবাইলে একটা মেসেজ পাঠালাম। মেসেজ পাঠানোর 2 মিনিট পরে ইরা দরজা খুলে দিল। ডোজ কাজ করেছে। মেসেজটিতে লেখা ছিল, তুমি যদি দরজা না খুলো তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। ইরা দরজা খুলে দিয়ে আবার খাটে বসে মরা কান্না শুরু করে দিয়েছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও এত সময় কান্না করছিল। ইরা নীরবে কান্না করেই যাচ্ছে। আমি গিয়ে খাটে বসলাম। কেউ কি মারা গেছে? ব্যাস, কাজ শেষ। শুরু হয়ে গেছে জোরে জোরে কান্না করা। কি হলো, এইভাবে কান্না করছো কেন? কুত্তার লাল বাদর সুর, তুই আমার সাথে কথা বলবি না। তুই তোর প্রেমিকার কাছে যা। আমি তো আমার প্রেমিকার সাথেই আছি। কি বললি? বললাম, আমি তো এতক্ষণ আমার প্রেমিকার সাথেই ছিলাম, তাই তোকে একটু সময় দিতে এলাম। আমার কথা শুনে ইরা আরও রেগে গিয়ে আমাকে টান দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপর বসে শুরু করলো এলোপাতারি। আরে কি করছিস, লাগছে তো? আজকে তোকে আমি মেরে ফেলবো। তুই কোন ডাইনির সাথে ছিলে বল? মারতে মারতে বলল, ঠিক আছে বলবো, এখন বাইরে যাব, চল। আমি তোর সাথে কোথাও যাব না। মায়ের থামিয়ে বলল, ঠিক আছে, তোর যাওয়া লাগবে, কিন্তু। কিন্তু কি? তোর মতো আটার বস্তা আমার উপরে বসে আছে, আমি মরে গেলাম, নাম তাড়াতাড়ি। ইরা রাগে অভিমানে আমার উপর থেকে নেমে বেলকনিতে চলে গেল। আমি ওর পিছনে বেলকনিতে গেলাম। গিয়ে দেখে ও কান্না করছে। চলো, বাসায় যেতে হবে, আব্বু কল করেছিল। ইরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ আমি এই প্রথম ওকে তুমি বললাম। কি হলো, কথা কানে যায়নি? তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। আমি যাব না। দেখো, আমাকে রাগিও না। আমি বলেছি না আমি যাব না। ঠাস 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 দিলাম বসিয়ে। এখন যাও আর ভদ্র মেয়ের মতো রেডি হও। ইরা আর কিছু না বলে গালে হাত দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল। থাপ্পড় মারতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আম্মু বলেছিল, মায়ের উপর কোনো ওষুধ নেই। কিছু সময়ের পর সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। গাড়ি স্টার্ট দিয়েই শুরু হলো ভাষণ। আমি তোর সাথে কোথাও যাব না। গাড়ি থামা, আমি তোর সাথে কোথাও যাব না। দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না। সারাদিন না খেয়ে আছি, অনেক ক্ষুধা পেয়েছে। এখন রেস্টুরেন্টে যাব, তুই চুপ হয়ে বসে থাক, একটা কথা বলবি না। ইরা আর কিছু না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে। আমি আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলাম। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুজনে খাবার খেয়ে আবার জার্নি শুরু। ইরা চুপচাপ বসে আছে, তাই আমি বললাম, কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি আসলেই জানো না কালকে কি? জানি তো, কালকে কি? তার মানে তুমি জানতে? আমি জানতাম তুমি এই দিন কোনো দিন ভুলতে পারো না। কালকের দিনটা কিভাবে ভুলতে পারি? কালকের দিনে আমার সুন্নতে খাতনা হয়েছিল। অনেক হাসি পাচ্ছে ইরার চেহারা দেখে। ইরা তেলে বেগুনে জ্বলে উঠল। সুন্দর চেহারা মুহূর্তে রাগী হয়ে গেল। ইরাকে নিয়ে একটা নদীর পাড়ে আসলাম। অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায়। আমি আর ইরা একটু নিরিবিলি জায়গায় বসলাম। বসতেই আমার গাড়ির ঘটনার কথা মনে পড়ে গেল। এখন আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। ইরার সামনেই পাগলের মতো হাসা শুরু করলাম।
আমি যতই হাসছি ইরা ততই রাগে সাপের মতো ফোঁস ফোঁস করছে। তাই আমি আর না হেসে চুপচাপ বসে রইলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে এখনকার দৃশ্য আর ফুটে উঠল। হঠাৎ ইরা বলল, আমরা বাসায় যাব কখন? কিছুটা ভয়ে ভয়ে বলল, আরও কিছু সময় থাকি। ইরা আরও কিছু বলল। না, কিছু সময়ের পর। আমাদের দুজনের নিরাপত্তা ভেঙে আমার মোবাইলে কল আসলো। আমি ইরার থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বল। কোথায় তোরা? নদীর পাড়ে আছি। সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক প্ল্যান মতো হয়েছে, সময় মতো চলে আসিস। ঠিক আছে বলে কলটা কেটে দিলাম। পিছনে তাকিয়ে দেখি ইরাকে যেখানে বসে রেখেছিলাম সেখানেই চুপচাপ বসে আছে। ইরার কাছে যেতেই ইরা বলল, কে কল করেছিল? বন্ধু। কি বললো? কিছু না, এমনি। চলো এখন। বাসায় যাব এখন। না, একটু কাজ আছে, সেখানে যাব। ইরা আর কিছু বলল না। দুজনে গাড়িতে বসে আবার রওনা দিলাম। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। আমরা শপিং মলে কেন এসেছি? ভাবি আমাকে কিছু আনতে বলেছিল, তাই এখানে আসলাম। ইরাকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলাম। অনেক সময় লাগিয়ে শপিং করার পর ইরা বলল, ভাবি তোমাকে এত কিছু নিতে বলেছে? আর কিছু না বলে দুজনে গাড়িতে বসলাম। ইরা কোনো কথা বলছে না। ইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। আমরা এখানে কেন আসলাম? খাবার খেতে। রাত অনেক হয়ে গেছে, বাসায় গিয়ে খাবো না, এখানেই খাবো। ইরা আর কিছু বলল না। দুজনে রেস্টুরেন্টে থেকে ডিনার করলাম। ডিনার করতে করতে 11:30 বেজে গেল। ইরাকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। ইরা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11:55 বাসায় পৌঁছালাম। গাড়ি পার্ক করে দরজার সামনে এসে ইরা কলিং বেল বাজাবে, তখন আমি বললাম, এই কি করছো? ইরা কিছুটা ভয় পেয়ে বলল, আমি আবার কি করলাম? সবাই ঘুমিয়ে আছে, কলিং বেল বাজানোর প্রয়োজন নেই। তাহলে ভেতরে যাব কিভাবে? আমার কাছে চাবি আছে। আমার প্যান্টের পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলো। তোমার পকেটে আমি হাত দিতে যাব কেন? আরে আমার হাতে এতগুলো ব্যাগ, আমি আবার পকেটে হাত দিব কেমনে? ইরা আর কিছু না বলে পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলে দিল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। ইরা আর আমি ভিতরে গেলাম। হঠাৎ পুরো বাসার লাইট জ্বলে উঠল আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ইরা। ইরা সবাইকে দেখে পুরো অবাক হয়ে আছে। সবাই ইরাকে উইশ করছে। আমি কিছু না বলে সেখান থেকে আমার রুমে চলে এলাম। তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? সবাই একসাথে বলল, ঘন্টাখানেক পরে ইরা রুমে আসলো। রুমে এসে দেখে রুম অন্ধকার হয়ে আছে। রুমের লাইট জ্বালিয়ে ইরা শক, কারণ পুরো রুম পুতুল দিয়ে ভর্তি। হঠাৎ রুম থেকে কান্না করার শব্দ আসছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কান্নার শব্দ পেয়ে রুমে গিয়ে দেখি ইরা চোখের পানি আর নাকের পানি এক করে দিছে। ইরার সামনে গিয়ে বললাম, কি হলো, কান্না করছো কেন? ইরা কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। কি হলো, কান্না করতেছো কেন? তুমি এই কয়দিন আমাকে এত কষ্ট দিলে কেন? কাঁদতে কাঁদতে বলল, কি আমি তোমাকে কখন আবার কষ্ট দিলাম? তুমি বললাম কে? ইরাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁট জোড়া এক করে দিলাম। কিছু সময় পর ইরাকে ছেড়ে দিলাম। দুইজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি কিছু বলতে যাব, হঠাৎ ইরা আবার পাগলের মতো কিস করতে লাগলো। কিছু সময়ের পর ছাড়লো। ইরা কিছু বলতে যাবে, তখন আমি দুটো শপিং ব্যাগ ইরার হাতে দিয়ে বললাম, এগুলো পড়ো। আমি নিচে গেলাম। আমি নিচে চলে আসলাম। কিছু সময় সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। ইরাকে নীল শাড়িতে নীল পরি মতো লাগছে। আমি এক দৃষ্টিতেই ইরার দিকে তাকিয়ে আছি। ইরা আমার সামনে এসে ঠোঁটে ছোট্ট করে কিস করে বলল, কি আজব, এমন ড্যাপ ড্যাপ করে কি দেখতেছ? আমার নীল পরীকে। তাই? চলেন ছাদে যাব। কি এত রাতে? এখন আমাকে কোলে তোলেন। হ্যাঁ নয় হ্যাঁ, এখন তুমি আমাকে কোলে তুলে নিয়ে ছাদে যাবে। কি আর করার, ইরাকে কোলে নিয়ে ছাদে আসলাম। ইরাকে বুকের সাথে জড়িয়ে দোলনায় বসে আছি। নিরাপত্তা ভেঙে ইরা বলল, জানো আমার অনেক স্বপ্ন ছিল কোনো এক রাতে তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখব। তাই? আচ্ছা, স্কুলে তোমার ক্রাশ কে কে ছিল? আমার স্কুল লাইফে একটাই ক্রাশ ছিল, আর সে হলো তুমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব।
আচ্ছা শোনো, কাল থেকে আমি আব্বুকে বলে রেখেছি, কাল থেকে তুমি আর আমি আমার যে অফিস আছে সেটা দেখাশোনা করব। ইরার মুখটা আমার মুখের সামনে এনে এক গভীর কিস দিয়ে বললাম, আমার স্কুল লাইফের ক্রাশ এখন আবার অফিসের বস।